গোলীয় দর্পণ সম্পর্কে আমরা কিছু সংজ্ঞা পড়েছিলাম, অর্থাৎ গোলীয় দর্পণের কিছু জিনিস আছে যেগুলি আমাদেরকে পড়তে হয়েছিল। প্রথমে আমরা পড়েছিলাম মেরু, যেটা ছিল কোনো একটা গোলীয় দর্পণ। এখান থেকে এটা হচ্ছে গোলীয় দর্পণ, এই বিন্দুটা থেকে অর্থাৎ এ থেকে এই বি পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের যেটা মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে আমরা বলেছিলাম মেরু। তারপরে ছিল বক্রতা কেন্দ্র, কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে, এই যে কেন্দ্রটা, এটাকে বলা হচ্ছে সি সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র। এবং এই যে গোলক, এই গোলকের যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধগুলিকে আমরা বলেছিলাম বক্রতা ব্যাসার্ধ। এবং তার সঙ্গে এটাও বলেছিলাম যে কোনো একটি সরলরেখা, অর্থাৎ যে সরলরেখাটি এই মেরু আর বক্রতা কেন্দ্র এর মধ্য দিয়ে নির্গত হয় বা এর মধ্য দিয়ে যায়, সেই সরলরেখাটিকে আমরা বলেছিলাম প্রধান অক্ষ। তাহলে এই সংজ্ঞাগুলি আমাদের পড়া হয়েছে। এখন এটা মনে করো আমাদের একটা গোলীয় দর্পণ, আমি পুরা দর্পণটাকে এঁকেছি, পুরা গোলকটাকে এঁকেছি। এবার দেখো এই গোলকটি যদি দর্পণ হয়, সেই গোলকের কোনো জায়গাতে যদি আলো এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে আলোটি কোন পথে যাবে। তা এখন আমি যদি একটি সমতল দর্পণ আঁকি, তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, আমি মনে করছি এখানে একটা সমতল দর্পণ, এটা হলো একটা সমতল দর্পণ। এবার এই সমতল দর্পণে যদি কোনো আলোকরশ্মি এসে পড়ে, তাহলে আমি মনে করছি এখান থেকে একটি আলোকরশ্মি এসে সমতল দর্পণের উপর এসে পড়লো। তাহলে এই আলোকরশ্মিটি পড়লে কিভাবে আলোকরশ্মিটি যাবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা লম্ব টানতে হবে। তাহলে আমি প্রথমে লম্বটা টানলাম, এভাবে আমার লম্ব করা আছে, আমি লম্বটি টানলাম। এই যে প্রতিফলক, এই লাল প্রতিফলক, তার উপরে এই যে লম্ব, এই লালটি হলো লম্ব, মানে এইখান থেকে লম্বটি আসবে। তাহলে আমি মনে করছি এটা হচ্ছে আমার সেই লম্বটি। তাহলে এক্ষেত্রে কি হয়, এই লম্বটা হওয়ার পরে এক্ষেত্রে আপতন কোণ হয়, এটা হচ্ছে আপতন কোণ। এটা আপতন কোণ যতটা, এইদিকে প্রতিফলন কোণটাও ততটাই হয়। তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মি কোন পথে যাবে না, আলোকরশ্মি এই পথ দিয়ে এইভাবে কিন্তু আলোকরশ্মিটি বেরিয়ে যাবে। অর্থাৎ কোনো একটা আলোকরশ্মি প্রতিফলিত হলে কোন পথে যাবে সেটা নির্ভর করে এই আপতন কোণ আর প্রতিফলন কোণের উপর, যে আপতন কোণটা কত, যতটা আপতন কোণ হবে প্রতিফলন কোণও ততটাই হবে। কেননা প্রতিফলনের সূত্রে আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে পরস্পর সমান। এই ক্ষেত্রে মনে করো যে আমার এই দর্পণ, এই জায়গাটা দর্পণ, এখানটা আমি এটা দাগ দিয়ে দিচ্ছি, এই জায়গাটা দর্পণ, এটা দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। এদিকটা আমি দর্পণের গোলকটাকে এঁকেছি, ওদিকটা মনে করো নেই হয়তো গোলকটি, আমি পুরো গোলকটিকে এঁকেছি। এবার মনে করো কোনো একটি আলোকরশ্মি এই দিক থেকে এলো, এখানে এসে পড়লো, এখানে খেয়াল করো এটি কিন্তু একটি অবতল দর্পণ, কেননা এর বাইরের দিকটিতে রং করা আছে, অর্থাৎ ভিতরের দিক থেকে আলো এসে পড়লো। এবার এই আলোকরশ্মিটি যাবে কোন দিকে, তো যাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে একটি লম্ব টানতে হবে। কোনটি লম্ব হবে না, লম্ব হওয়ার জন্য আমাদেরকে যে জায়গাতে আলোকরশ্মিটা এসে পড়েছে, এই যে বিন্দুতে, এই বিন্দুতে লম্ব টানতে হবে। কার উপরে লম্বটা হয় দেখো, এই প্রতিফলক তলের উপরে লম্ব। আমি দেখো যদি এই রশ্মিগুলিকে মুছে দিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে দেখো এই প্রতিফলক তলের উপর এখানে একটি লম্ব টানা আছে, কার উপর, এই প্রতিফলক, অর্থাৎ এই আয়নাটার উপরে লম্ব টানা আছে। তাহলে এক্ষেত্রে যদি আয়নার উপরে লম্ব টানি, তো এই ক্ষেত্রে তো আয়নাটা গোল, তাহলে গোল হলে এরকম তো সমতল নয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করে লম্ব টানবো, এই জায়গাতে আমাকে কি করতে হবে, এই যে ছোট মতন একটি জায়গা আছে, এই যে জায়গাটা যেখানে আলোকরশ্মি এসে পড়লো, এই জায়গাটাতে আমাকে ছোট একটি দাগ দিতে হবে, এই জায়গা বরাবর। তাহলে দেখো আমি যদি এরকম করে একটি ছোট দাগ দিই, তাহলে এটা কি হলো বলো তো, এটা একটি সরল রেখা হলো, ছোট একটি সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখা বরাবর যদি এর উপরে লম্ব টানতে হয়, তাহলে আমার এই নীল কলমটিকে সরল রেখা বরাবর বসাচ্ছি, এই যে নীল সরল রেখা বরাবর বসাচ্ছি, এই যে বসালাম, বসেছি। তাহলে দেখো লম্বটি কোন পথে যাচ্ছে, ওই দিকের ওই পথে চলে যাচ্ছে, অর্থাৎ এখানের যে লম্বটি, সেই লম্বটি এখান থেকে এদিকে আসবে। আমি লম্বটি টানছি, এই বিন্দু থেকে এটা হবে লম্ব, এটা হলো লম্ব। এবং ভালো করে দেখো এই লম্বটা কিন্তু এই যে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র গিয়েই কিন্তু ঠেকছে। আবার যদি কেউ মনে করে না কোনো একটি আলোকরশ্মি এখানে এলো, যদিও এইটা দর্পণ নয়, আমি মনে করছি এর পুরোটাই দর্পণ, একটি আলোকরশ্মি এখানে এলো, কেমন ভাবে না, একটি আলোকরশ্মি এইভাবে এসে পড়লো, এইরকম ভাবে এসে এখানে পড়লো, এখানে পড়লো। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মিটা কোন পথে যাবে
না আলোক রশ্মিটা পথ হওয়ার জন্য আগে তো লম্বটা টানতে হবে, লম্ব না হলে তো আপতন কোণ পাওয়া যাবে না। তাহলে চলো এক্ষেত্রে লম্ব টানি। তাহলে এই যে জায়গার উপরে পড়েছে, এই ছোট একটি জায়গাকে আমাকে, ছোট জায়গা যেখানে পড়েছে এই বিন্দুতে একটি সরল রেখা, ওই দাগ বরাবর, ওইটা বরাবরই একটি সরল রেখা টান, ছোট সরল রেখা, কারণ বড় হলে তো বেঁকে যাবে, তাহলে সরল রেখা হবে না, ছোট সরল রেখা। এবার এই সরল রেখার উপর যদি আমি লম্ব টানি, দেখো ভালো করে, এই নীল কলমটা এখানে বসাচ্ছি, নীলটা আমার প্রতিফলক আর এটা লম্ব। তাহলে প্রতিফলকের উপর যদি আমি নীল কলমটি বসাই, তাহলে একটু ভালো করে তোমরা দেখো, এই যে আমি বসালাম নীল কলমটিকে, তাহলে দেখো এখানে এই লম্বটি কি হচ্ছে বলো তো, এই লম্বটি দেখো এই কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ এই ক্ষেত্রে যে লম্বটি হবে সেই লম্বটি এখান থেকে আসবে। এইভাবে আমি এখান থেকে লম্বটি টানছি, তাহলে এখান থেকে যদি লম্বটি টানা হয় তো দেখো লম্বটি এই রকমের হবে, এইভাবে আসবে এই বিন্দুকে, অর্থাৎ এই লম্বটিও দেখো কোন বিন্দুগামী বলো তো, কেন্দ্রগামী। তার মানে এখানে তুমি যত সমস্তই লম্ব টানো যে কোনো বিন্দু থেকে, আমি যদি এখান থেকে লম্ব টানি, এই জায়গা থেকে এখান থেকে লম্ব টানি, তাহলে সেক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, এখান থেকে লম্ব টানলো, তোমাকে আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে লম্ব টানলো, এই নীল কলমটা প্রতিফলক তলের উপর বসাচ্ছি, লালটা লম্ব, এই যে এইভাবে, তাহলে লম্বটা কোন বিন্দুগামী, দেখো কেন্দ্রবিন্দুগামী। তাহলে এখান থেকে লম্ব টানলেও সেটা কোন দিকে যাবে, ওই কেন্দ্রে গিয়েই কিন্তু ঠেকছে। অর্থাৎ এই গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হয় না, গোলীয় দর্পণের ক্ষেত্রে যখনই আমরা দর্পণের উপর লম্ব টানবো, এই লম্বটা সর্বদা কোন দিকে যাবে বলো তো, বক্রতা কেন্দ্রের দিকে। এটাকে আমরা বক্রতা কেন্দ্র বলেছিলাম। তাহলে এখানে গোলীয় দর্পণের লম্ব আঁকাটা খুব সহজ। কিভাবে না, এই বক্রতা কেন্দ্র থেকে যেখানে এসে আলোকরশ্মিটা পড়লো, এই যে আলোকরশ্মিটা এসে পড়েছে, এই বিন্দু থেকে বক্রতা কেন্দ্রকে আমি যোগ করে দেবো, ব্যাস হয়ে গেল আমার লম্ব। বোঝা গেল? তাহলে এভাবেই আমি অভিলম্বটা টানবো। এই সমতল দর্পণের ক্ষেত্রে অভিলম্বটা এরকম ছিল, আবার এই ক্ষেত্রে অভিলম্বটা খুব সহজ। অভিলম্ব টানতে গেলে কিছু না, কেন্দ্রের সঙ্গে ওই জায়গাকে যোগ করে দাও, যেখানে আলোকরশ্মিটা এসে পড়েছে সেই বিন্দু যোগ করে দাও, অভিলম্ব হয়ে যাবে। এবার অভিলম্ব যদি হলো, তাহলে আলোকরশ্মি কোন পথে যাবে, দেখো আলোকরশ্মি এখানে এসছে, এটা আপতন কোণ, এটা আপতন কোণ যতটা, প্রতিফলন কোণও ততটাই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই আলোকরশ্মিটা এই পথ দিয়ে বেরিয়ে যাবে। আবার এখানে একটি আলোকরশ্মি এসছে, তার আপতন কোণ কতটা, এটা অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণকে আপতন কোণ বলে। তাহলে এবার এই রশ্মিটা কোন দিকে যাবে, আপতন কোণ যতটা, প্রতিফলন কোণও ততটাই হবে। তাহলে এই আলোকরশ্মি এই পথ বরাবর কিন্তু বেরিয়ে যাবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু গোলীয় দর্পণের যে কোনো জায়গাতে আমরা প্রতিফলন করতে পারি। এই গোলীয় দর্পণের প্রতিফলন কিন্তু আমাদেরকে করতে হবে, এবং প্রতিফলন করাটা খুব সহজ। কেননা গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি যেখানে এসে পড়বে, অর্থাৎ যে বিন্দুতে এসে পড়বে সেটাকে আমরা বলি আপতন বিন্দু। সেই আপতন বিন্দু থেকে কেন্দ্র, বক্রতা কেন্দ্র পর্যন্ত একটি সরল রেখা টেনে দেবে, সেটিই হলো ওখানকার অভিলম্ব। আর যদি অভিলম্ব পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপতন কোণটা, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ আপতন কোণ, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির এই কোণটা আপতন কোণ। তাহলে আপতন কোণ যতটা হবে, প্রতিফলন কোণও ততটাই হবে। আমি মোটামুটি একটা মাপ নিয়েছি, অর্থাৎ প্রতিফলিত রশ্মি এই পথ দিয়ে বেরিয়ে যাবে। আবার এখানে আপতন কোণ যতটা, প্রতিফলন কোণ ততটাই, প্রতিফলিত রশ্মি এই পথ দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান করে আমরা কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রেও খুব সহজেই আলোকরশ্মির প্রতিফলন করতে পারবো। যেটা আমরা সমতল দর্পণে করেছি, সেই জিনিসটাই আমরা গোলীয় দর্পণে করব।